সবাইকে নমস্কার এবং আদাব। দা সার্কেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার নাম প্রমিত পাল, পড়াশোনা করতেছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। তো আজকের এই ক্লাসটা মূলত এসএসসি বা ক্লাস 9-10 এর স্টুডেন্টদের জন্য। তো তোমাদের ফিজিক্স বইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন। তাহলে ঠিক আছে, এবং এই চ্যাপ্টারে অনেক চিত্র আছে যেগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কোন জায়গায় কোন অবস্থানে কীভাবে তৈরি হবে সেগুলো আমাদের উপস্থাপন করতে হয়। তো সেই সকল চিত্র নিয়েই এই আলোর প্রতিফলন চ্যাপ্টারে সকল চিত্র নিয়ে মূলত আজকে আমাদের এই ক্লাসটা। এই ক্লাসের মাধ্যমে আমরা এই প্রতিফলন চ্যাপ্টারের যত চিত্র আছে সেগুলো আমরা খুব সহজে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই আমরা আজকে শিখবো। তাহলে চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। এবং ক্লাস শুরুর আগে অবশ্যই যারা দা সার্কেলের ফেসবুক পেজটাকে এখনো ফলো করো না এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবা। ঠিক আছে, তাহলে চলো কাজটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথম আছে আমাদের দর্পণ। তাহলে দেখো, দর্পণ মূলত দুই প্রকারের। একটা হচ্ছে গিয়ে আমাদের সমতল দর্পণ, আর একটা হচ্ছে গিয়ে গুলীয় দর্পণ। এবার সমতল দর্পণ কোনগুলা? যেগুলো এইভাবে একেবারে সমান থাকবে এবং ভেতরের এক পাশ দিয়ে কি থাকবে বলতো? পাড়া লাগানো থাকবে, এবং অপর পাশ দিয়ে কি বলতো দর্পণে প্রতিবিম্বটা তৈরি হবে, সেটাকে বলে আমাদের সমতল দর্পণ। আচ্ছা, সমতল দর্পণের উদাহরণ কি? যে আমরা যে বাড়ি ঘরে যে দর্পণগুলো ইউজ করি না, বা যে আয়নাগুলো ইউজ করি আমাদের চেহারা দেখার জন্য, ওইগুলোকে মূলত সমতল দর্পণ বলে। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেক ধরনের দর্পণ আছে গুলীয় দর্পণ। এই গুলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা উত্তল আর একটা অবতল। আচ্ছা, কোনটা উত্তল এবং কোনটা অবতল? যে গুলীয় দর্পণের ভেতরের দিকে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে গিয়ে উত্তল, এবং যে গুলীয় দর্পণের বাইরের দিকে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে গিয়ে অবতল। ঠিক আছে। আচ্ছা, গুলীয় দর্পণগুলো মূলত একটা গোলকের অংশ, যেমন এইরকম বৃত্তাকার একটা গোলক। এই গোলককে কেটে কি তৈরি, মানে কেটে এরকম গুলীয় দর্পণগুলো তৈরি করা হয়। বুঝা গেছে? তার মানে একটা গুলীয় দর্পণ হচ্ছে কি একটা গোলকের অংশ। আচ্ছা, তাহলে যে দর্পণের ভেতরের দিকে পাড়া লাগানো থাকে, এই যে ভেতরের দিকে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, এবং বাইরের দিকে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। আচ্ছা, গুলীয় দর্পণগুলো কোথায় ব্যবহার করা হয়? যেমন অনেক সময় এই যে গাড়ির লুকিং গ্লাস দেখছো না তোমরা, যে গাড়ির লুকিং গ্লাসে যে দর্পণগুলো ব্যবহার করা হয় ওইগুলো হচ্ছে গিয়ে মূলত গুলীয় দর্পণ। আচ্ছা, ওইগুলো কেন ব্যবহার করা হয়? কারণ গুলীয় দর্পণে বস্তুর প্রতিবিম্বটা ছোট করে দেখা যায়। ঠিক আছে। তাহলে গাড়িতে গুলীয় দর্পণ ব্যবহার করার কারণ হচ্ছে গিয়ে যাতে পেছনে, গাড়ির পেছনে থাকা বস্তুগুলো মানে অনেক বড় এরিয়া জুড়ে যেন বস্তুগুলোকে আমরা খুব ছোট করে গাড়ির লুকিং গ্লাসে দেখতে পাই। ঠিক আছে, যেটা সমতল দর্পণে সম্ভব না। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বটা বস্তুর লক্ষ্যবস্তুর সমান হয়ে যায়। ঠিক আছে, কিন্তু গুলীয় দর্পণে এক এক অবস্থানে সেটা খর্বিত হয়, এক এক অবস্থানে সেগুলো বিবর্ধিত হয়। ঠিক আছে, এবং এই কারণগুলোর জন্য কি করি বলতো, আমরা এই গুলীয় দর্পণগুলো ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, যেমন এই যে গুলীয় দর্পণ, এটা কোন ধরনের দর্পণ বলতো? এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ। ঠিক আছে। আচ্ছা, এখানে অবতল দর্পণে কয়েকটা জিনিস আছে, যেমন বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরু, তারপর বক্রতা ব্যাসার্ধ, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে গুলীয় দর্পণগুলো কি হয় বলতো? গুলীয় দর্পণগুলো একটা গোলকের অংশ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যে চিত্রগুলো আঁকবো এই সবগুলো চিত্র হচ্ছে আমাদের গুলীয় দর্পণের জন্য। ঠিক আছে, অবতল এবং উত্তল এই দুই ধরনের দর্পণের জন্য আমরা কি করব, চিত্রগুলো আঁকবো বা চিত্রগুলো শিখবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা প্রথমেই বলছি যে গুলীয় দর্পণগুলো কি হয় বলতো? একটা গোলকের অংশ হয়। ঠিক আছে, যেমন এইরকম একটা গোলক, এই গোলকের অংশ হয় এসে গুলীয় দর্পণ। ঠিক আছে। আচ্ছা, মনে করো এই যে এটা হচ্ছে গোলক। ঠিক আছে, এবং এই দর্পণটা কি করা হয় বলতো? এই গুলীয় দর্পণটা মানে একটা গোলকের যে অংশ, এই গোলকটাকে কেটে এইরকম ভাবে কেটে মনে করো কি তৈরি করা হয় আমাদের, এই যে এই অংশটা নিয়ে আমাদের কি তৈরি করা হয়, একটা এই যে একটা দর্পণ তৈরি করা হয়। বুঝা গেছে? এইভাবে একটা অবতল দর্পণ তৈরি করা হয়। আচ্ছা, এই যে আমাদের গোলকটা আছে না, এই গোলকটার যে কেন্দ্র থাকে, এই গোলকের অবশ্যই একটা কেন্দ্র থাকবে। ঠিক আছে না? এই যে মনে করো এই গোলকটাতে এইরকম ভাবে একটা কেন্দ্র আছে। আচ্ছা, মূলত এই কেন্দ্রটাকে কি বলে বলতো? এই কেন্দ্রটাকে বলে আমাদের বক্রতার কেন্দ্র। এই যে আমাদের বক্রতার কেন্দ্র আছে না, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং গুলীয় দর্পণের দর্পণের যে কেন্দ্র থাকে, মানে গোলকের যে কেন্দ্র থাকে, এই কেন্দ্রটাকে বলে কি বলতো? বক্রতার কেন্দ্র বলে। বুঝা গেছে আশা করি বক্রতার কেন্দ্র কোনটা? মানে আমার গুলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে আমাদের বক্রতার কেন্দ্র বলে। বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো ফোকাস। ফোকাস পয়েন্টটা কি বলতো? এই যে আমার বক্রতার কেন্দ্র আছে এবং এইটা মানে দর্পণের একেবারে মাথার অংশ, যেটাকে মেরু বলে। ঠিক আছে, এই যে দেখো মেরু, অ অ অ বিন্দুটা হচ্ছে আমাদের কি বলতো? মেরু। ঠিক আছে, তাহলে এটা বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুইটা অঞ্চলের মধ্যবর্তী যে জায়গা সেটাকে বলা হয় ফোকাস পয়েন্ট। বুঝা গেছে? বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে কি আমাদের ফোকাস পয়েন্ট। আচ্ছা, তাহলে বুঝা গেছে ফোকাস যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি কি বলতো? আমার বক্রতার কেন্দ্র এবং মেরু এদের মধ্যবর্তী জায়গা। ঠিক আছে, এবং অ দিয়ে কি বোঝায়? অ দিয়ে হচ্ছে কি আমাদের মেরু। ঠিক আছে, এই যে দেখো অ বিন্দুটা, এটা দিয়ে আমরা কি বোঝায়? মেরু বোঝায়। আচ্ছা, তারপর হচ্ছে কি আর হচ্ছে কি আমাদের বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, মানে এই যে যে গোলকটা আমার মানে
দর্পণটা যে গোলকের অংশ, এই যে মনে করো এই গোলকের অংশ না, এই গোলকের তো অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে না? এই যে মনে করো এই যে একটা ব্যাসার্ধ, ঠিক আছে, এবং এই ব্যাসার্ধটাই হচ্ছে গিয়ে কি বলতো, গোলকের ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, বুঝা গেছে? আচ্ছা, আর কি বলছি দেখো, ফোকাস নিয়ে একটা কথা, ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি বলছি। ফোকাসটা কি বলতো, ফোকাসটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মধ্যবর্তী জায়গা, বুঝা গেছে? বক্রতার কেন্দ্র, এই যে দেখো এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী জায়গাটাকে কি বলে, ফোকাস বলে। এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী জায়গাটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, ঠিক আছে না? এই যে এটাকে হাত দিয়ে প্রকাশ করা, বুঝা গেছে? এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী জায়গাটাকে আমরা ব্যাসার্ধ বলি। এই যে দেখো কেন্দ্র থেকে একেবারে প্রান্ত বরাবর যে দূরত্ব, সেটাই তো আমাদের ব্যাসার্ধ হয়, ঠিক আছে? তার মানে এখানে বক্রতা কেন্দ্র থেকে মেরুর এই মধ্যবর্তী জায়গাটুকু আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, ঠিক আছে? আচ্ছা, এবং এই ব্যাসার্ধের অর্ধেকটাই হচ্ছে কি আমার এফ বা ফোকাস পয়েন্ট, ঠিক আছে? এই কারণে এটাকে এইভাবে লেখা, এফ ইজ ইকুয়াল টু r/2, মানে আমরা যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে, গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমরা অর্ধেক করলে কি পেয়ে যাই, আমরা ফোকাস পয়েন্টটা পেয়ে যাই, ঠিক আছে? মনে করো আমার ব্যাসার্ধ যদি হয়, এই যে মনে করো একটা দর্পণে এর ব্যাসার্ধ যদি হয় আমার 10 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত হবে বলতো, আমার ফোকাস হবে সেটা 5 সেন্টিমিটার, মানে অর্ধেক হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এবার মনে করো, আচ্ছা, এবার মনে করো একটা দর্পণের মনে করো আমার ব্যাসার্ধ মনে করো 25 সেন্টিমিটার, তাহলে এটার আমার ফোকাস কত হবে বলতো, ফোকাস হবে 25-এর অর্ধেক, 25-এর অর্ধেক কত হবে বলতো, 12.5 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, প্রতিফলনের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাদের জানতে হবে। তাহলে চলো আমরা এই নিয়মগুলো দেখে ফেলি। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে এই যে এটা কি বলতো, এইটা হচ্ছে গিয়ে আমার প্রধান অক্ষ, ঠিক আছে না? এই যে সাদা রঙের যে অংশটা মানে দাগটা দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে? এটাকে কি বলে, প্রধান অক্ষ বলে। আচ্ছা, এবার মনে করে একটা আলোক রশ্মি এই জায়গা থেকে এই প্রধান অক্ষের সমান্তরালে ফেলা হলো, বুঝা গেছে? কি করছি, যে একটা আলোক রশ্মি সেটা এই যে এই জায়গা থেকে প্রধান অক্ষের সমান্তরালে যায় একেবারে আমার মেরুতে পড়ছে, ঠিক আছে? তাহলে এইরকম যখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের একেবারে সমান্তরালে যাইয়া মেরুতে পতিত হবে, তখন সেটা মেরুতে পতনের পর কি হবে বলতো, ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, বুঝা গেছে? এই যে ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, মানে আবার খেয়াল করো একটু, এইটা হচ্ছে কি আমার প্রধান অক্ষ, এই যে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে? এবার কি করছো তুমি, এবার যেটা করছো, আচ্ছা কালারটা চেঞ্জ করে নি, আচ্ছা এই যে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে? এবার কি করছো তুমি, প্রধান অক্ষের ঠিক সমান্তরালে, এই যে সমান্তরালে একটা আলোক রশ্মি তুমি মেরুতে পতিত করছো, করার পর কি করছো তুমি, এটা ফোকাস পয়েন্ট দিয়ে অটোমেটিক্যালি চলে যাবে, বুঝা গেছে? প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি যদি মেরুতে পতিত হয়, সেটা কি ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আচ্ছা, এরপরের শর্ত কি বলতো, এই একই বিন্দু থেকে মনে করো একটা, এবার একটা আলোক রশ্মি কি করছে, একটা আলোক রশ্মি ফোকাস পয়েন্ট দিয়ে চলে গেছে, ফোকাস পয়েন্ট দিয়ে যাইয়া মেরুতে পতিত হয়েছে। আচ্ছা, ঘটনাগুলো কিন্তু খেয়াল করবা কোন জায়গায় কি হচ্ছে। এবার কি হচ্ছে, যে একটা আলোক রশ্মি ফোকাস পয়েন্ট দিয়ে যাইয়া এই যে মেরুতে পতিত হচ্ছে, ঠিক আছে? তাহলে সে কি করবে বলতো, সে ঠিক আগের ঘটনার উল্টা ঘটনাটা করবে, ঠিক আছে? এবার সে ফোকাস দিয়ে গেছে না, ফোকাস দিয়ে যায় এই আলোক রশ্মিটা কি হবে বলতো, একেবারে একেবারে কি হবে, একেবারে অক্ষের সমান্তরালে চলে যাবে, বুঝা গেছে? যে রশ্মিটা ফোকাস দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে যাইয়া অক্ষের সমান্তরালে চলে যাবে। আগেরটাতে যেটা হয়েছিল, এটা অক্ষের সমান্তরালে গেছিল, গিয়ে ফোকাস দিয়ে চলে গেছে। এবার ঠিক উল্টাটা ঘটছে, ফোকাস দিয়ে যাইয়া অক্ষের সমান্তরালে চলে গেছে। আচ্ছা, এই গেল দুইটা শর্ত। এবং আরেকটা শর্ত হচ্ছে গিয়ে, মনে করো কোনো আলোক রশ্মি মনে করো এরকম কেন্দ্র দিয়ে চলে গেছে, ঠিক আছে? এই যে আমাদের বক্রতার কেন্দ্র, একটু ধরো, এই যে, এবার মনে করো কোনো একটা আলোক রশ্মি এরকম বক্রতা কেন্দ্র দিয়ে চলে গেছে, বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মিটা মনে করো এরকম আমার দর্পণটা, এই যে দর্পণটা মনে করো এই জায়গায় এরকম ভাবে আছে, এটা বুঝা গেছে? কারণ দর্পণের তো আমরা একটা ছোট একটা অংশ আঁকছি, ঠিক আছে? আচ্ছা, মনে করো এরকম ভাবে আছে, এবং কি হয়েছে, আমার এই আলোক রশ্মিটা দর্পণে মানে একেবারে বক্রতা কেন্দ্র দিয়ে যাইয়া সেটা দর্পণে পতিত হয়েছে। আচ্ছা, পতনের পর সে কি হবে বলতো, পতনের পর সে যে পথে আসছে, না যে পথে সে বক্রতা কেন্দ্র থেকে পতিত হয়েছে, ঠিক ওই পথে সে আবার চলে যাবে, বুঝা গেছে? মানে যে পথে সে আসবে ওই পথে আবার কি করবে, সে ব্যাক করে যাবে, বুঝা গেছে? এটা কোন ক্ষেত্রে হবে, যদি সেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বুঝা গেছে? আচ্ছা, আমরা 3টা শর্ত শিখছি। চলো এই 3টা শর্ত আবার একটু ঝালাই করে নিই। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল আমার যদি মানে অক্ষের সমান্তরালে যাইয়া যদি আমার মেরুতে পতিত হয়, যে আলোক রশ্মিটা অক্ষের সমান্তরালে যাইয়া যে আলোক রশ্মিটা মেরুতে পতিত হবে, সেটা কি হবে বলতো, পতনের পর আমার ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, বুঝা গেছে? অক্ষের সমান্তরালে যাইয়া মেরুতে পড়লে সেটা ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, এটা ছিল আমার প্রথম। তারপর দ্বিতীয় নিয়ম কি ছিল, দ্বিতীয় নিয়ম ছিল যে যেটা আমার ফোকাস পয়েন্ট দিয়ে যাবে, ফোকাস পয়েন্ট দিয়ে যাইয়া যেটা আমার মেরুতে পতিত হবে, সেটা পতনের পর কি হবে, সেটা পতনের পর এভাবে অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক আছে? প্রতিফলিত হয়ে অক্ষের সমান্তরালে এভাবে চলে যাবে, এটা ছিল আমার দ্বিতীয় নিয়ম। আর থার্ড নিয়ম মানে শেষ নিয়মটা কি ছিল,
মনে করো একটা আলোক রশ্মি আমার কি হয়েছে বলতো বক্রতা কেন্দ্র দিয়ে, এবার কি করছে সে বক্রতার কেন্দ্র দিয়ে চলে গেছে, বোঝা গেছে? তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি চললে সেটা কি হবে বলতো, মানে প্রতিফলনের পর আবার সে ওই বক্রতা কেন্দ্র বরাবর, মানে যে পথে সে আসছে আবার সে ওই পথেই ফিরে যাবে, বোঝা গেছে? মনে করো একটা আলোক রশ্মি যে পথে আসছিল আবার ওই পথেই ফিরে যাবে যদি সে বক্রতার কেন্দ্র দিয়ে আসে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে চলো আমরা মেন চিত্রে চলে যাই এবার। আচ্ছা, আচ্ছা, প্রথমটা দেখো কি বলছে আমার। এবার বলছে বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে? একটা লক্ষ্যবস্তুকে এবার আমার বক্রতা কেন্দ্রের বাইরে আমার স্থাপন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এটা ফোকাস এবং এটা মেরু, ঠিক আছে? তাহলে বক্রতা কেন্দ্রের বাইরে মানে আমার এই অঞ্চল জুড়ে আমার কোথাও এটাকে স্থাপন করতে হবে। তাহলে চলো আমরা আগে একটা লক্ষ্যবস্তু এঁকে ফেলি। এই যে মনে করো এটা আমার লক্ষ্যবস্তু, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এবার কি করবো বলতো, এখান থেকে আমরা চিত্রটা আঁকবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো এবার কি হয়েছে, মানে মনে করো লক্ষ্যবস্তু থেকে একটা আলো আমার কি মানে অক্ষের সমান্তরালে যেয়ে আমার মেরুতে পতিত হয়েছে, বোঝা গেছে? অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি মেরুতে আমার পতিত হয়েছে, ঠিক আছে? কোথা থেকে গেছে খেয়াল করো, লক্ষ্যবস্তুর একেবারে মাথা থেকে একটা আলোক রশ্মি যাই আমার মেরুতে পতিত হয়েছে, এবং আমরা জানি মেরুতে পতনের পর সে কোন বিন্দু দিয়ে যাবে বলতো, সে মেরুতে পতনের পর ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, বোঝা গেছে? তাহলে দেখো এই যে এইটা আমার ফোকাস পয়েন্ট দিয়ে কিন্তু চলে গেছে। এইরকম তোমার দুইটা আলোক রশ্মি আঁকতে হবে, এবং সেটা মানে ওই দুইটা আলোক রশ্মি যে জায়গাতে মিলিত হবে ওই জায়গায় তোমাদের প্রতিবিম্বটা গঠিত হবে, বোঝা গেছে? এবং অবশ্যই এগুলা স্কেল দিয়ে মেপে মেপে আঁকবা, বোঝা গেছে আশা করি? আচ্ছা, আমরা তো একটা রশ্মি চিত্র এঁকে ফেললাম, আরেকটা কি হবে বলতো, আরেকটা মনে করো আমার ফোকাস দিয়ে চলে গেছে। এই যে দেখো এর পরের যে অংশটা এটা আমার ফোকাস দিয়ে মনে করে চলে গেছে এইভাবে। আচ্ছা, তাহলে সে যদি ফোকাস দিয়ে চলে যায় তাহলে ফোকাস দিয়ে যাওয়া লক্ষ্য সেটা কি হবে বলতো, ফোকাস দিয়ে যে মেরুতে পতিত হবে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে কি হবে, এই যে দেখো সেখান থেকে প্রতিফলিত হয়ে অক্ষের সমান্তরালে, বুঝা গেছে? অক্ষের সমান্তরালে চলে যাবে। আচ্ছা, চিত্রগুলো আঁকার সময় একটু খেয়াল করে আঁকবা। আচ্ছা, তাহলে দেখো এই যে যে জায়গাগুলোতে এরা মিলিত হয়েছে, এই যে দেখো কোন জায়গাগুলোতে, এই জায়গাতে এরা মিলিত হয়েছে না, যে জায়গাতে ঠিক মিলিত হয়েছে ওই জায়গাতে কি গঠিত হবে বলতো, ওই জায়গাতে আমার প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? অক্ষের সাথে প্রতিবিম্ব গঠিত হবে, বুঝা গেছে? তাহলে এই যে খেয়াল করে এই যে এই জায়গাতে আমার এইভাবে প্রতিবিম্বটা গঠিত হবে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, আবার খেয়াল করে এখান থেকে কি হয়েছে ঘটনাটা। আচ্ছা, এই যে আমার লক্ষ্যবস্তু, বোঝা গেছে? একটু, আচ্ছা, এইটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুর মাথা থেকে একটা আলোক রশ্মি অক্ষের সমান্তরালে যাই এটা ফোকাস দিয়ে চলে গেছে, আরেকটা আলোক রশ্মি ফোকাস দিয়ে যাই অক্ষের সমান্তরালে চলে গেছে, এবং এরা যে বিন্দুতে এসে মিলিত হয়েছে ওই বিন্দুতে কি গঠিত হয়েছে, আমার প্রতিবিম্বটা গঠিত হয়েছে, বোঝা গেছে? ওই বিন্দু এবং অক্ষের সাথে ঠিক লম্বভাবে আমার প্রতিবিম্বটা তৈরি হবে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, মানে আমার প্রতিবিম্ব, এটা আমার লক্ষ্যবস্তু এবং এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। এবং একটা যে সেই জায়গা থেকে মনে রাখবা যে এটা তো গেল আমার মানে এইভাবে দুইটা আলোক রশ্মি, এবং মনে রাখবা এই যে পাদবিন্দু আছে না, এই বস্তুটা পাদবিন্দু থেকে যে আলোক রশ্মিটা যাবে, এই যে মনে করো পাদবিন্দু থেকে একটা আলোক রশ্মি যদি তুমি এইভাবে নিক্ষেপ করো তাহলে সেটা যে পথে যাবে আবার ওই পথে কি হবে, ফেরত চলে আসবে, ঠিক আছে? পাদবিন্দুর ক্ষেত্রে এই যে এখান থেকে যে রশ্মিটা যাবে আবার ওই দিকে ফেরত চলে আসবে, বুঝা গেছে? এটা তার পাদবিন্দু না, এই পাদবিন্দু থেকে একটা আলোক রশ্মি যদি এইভাবে যায় তাহলে সে দর্পণে বাধা পেয়ে মানে দর্পণে প্রতিফলিত হয়ে আবার সে ওই পথে ফেরত চলে আসে, ঠিক আছে? তাহলে এটা বোঝানোর জন্য কি করবা বলো তো, এটা বোঝানোর জন্য তুমি যে এইভাবে এভাবে দুইটা ইয়ে দিয়ে তীর চিহ্ন দিয়ে এটাকে এভাবে বুঝাই দিবা, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, আশা করি বুঝা গেছে। আচ্ছা, এমন তোমরা খাতায় যখন আঁকবা না, খাতায় যখন আঁকবা তখন কি করবে, এই যে আমি তীর চিহ্নগুলো দিছি না, এই যে এরকম এই তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই ইউজ করবা, ঠিক আছে? এগুলো দিয়ে মানে দিক নির্দেশ করবে, ঠিক আছে? কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে গেছে এইভাবে এগুলা দিক নির্দেশ করবে। আচ্ছা, আশা করি চিত্রটা বোঝা গেছে। এবং এইভাবে এই সব জায়গাগুলোতে মানে যতগুলো চিত্র আঁকবা ততগুলাতে এই মানে নিচের পয়েন্টে বা মেরু সরি অক্ষতে এইরকম দুইটা তীর চিহ্ন দিয়ে বুঝাই দিবা যে পাদবিন্দু থেকে একটা আলোক রশ্মি মানে অক্ষ বরাবর যাইয়া আবার মেরুতে বাধা পাইয়া বা প্রতিফলিত হইয়া ওই পথেই ফেরত চলে আসে, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, খেয়াল করো এই যে আমাদের চিত্রটা, এবার চিত্রের অবস্থান আকৃতি প্রকৃতি কিভাবে কিরূপ হবে এগুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? চিত্র আঁকার পরে এগুলো অবশ্যই আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো এই যে আমার চিত্র, আচ্ছা এইটা হচ্ছে আমার মানে লক্ষ্যবস্তু এবং এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে দেখো তো কি হয়েছে, আমার লক্ষ্যবস্তুটা কোন জায়গায় ছিল, লক্ষ্যবস্তুটা ছিল আমার বক্রতা কেন্দ্রের বাইরে, ঠিক আছে না? এবং প্রতিবিম্ব কোন জায়গায় গঠিত হয়েছে, এই যে দেখো এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র এবং এটা হচ্ছে গিয়ে ফোকাস, এবং এদের মাঝখানে এদের মধ্যবর্তী একটা জায়গায় কিন্তু আমার প্রতিবিম্বটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে দেখো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝের একটা বিন্দুতে বা মধ্যবর্তী কোনো একটা জায়গায় আমার এই প্রতিবিম্বটা তৈরি হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার দেখো তার অবস্থানটা কোথায় হয়েছে, অবস্থান হয়েছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, ঠিক আছে? মধ্যে একটা জায়গায়
তার অবস্থান হয়েছে। আচ্ছা, আকৃতি আকৃতি বলতে বোঝায় এটা ছোট হয়েছে না বড় হয়েছে। তাহলে দেখো তো, এই যে এটা হচ্ছে আমার মানে লক্ষ্যবস্তু এবং এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, তাহলে চিত্র থেকেই দেখা যাচ্ছে কি হয়েছে, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বটা আমার ছোট হয়ে গেছে, ঠিক আছে না? লক্ষ্যবস্তুটা থেকে আমার প্রতিবিম্বটা কি হয়েছে বলতো, ছোট হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এটার আকৃতি কেমন হবে বলতো, আকৃতি হচ্ছে গিয়ে খর্বিত বা ছোট, ঠিক আছে? খর্বিত শব্দটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে। খর্বিত মানেই হচ্ছে কি আমাদের ছোট, বোঝা গেছে? খর্বিত বা ছোট। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে লক্ষ্যবস্তুটা প্রথমে এইভাবে দাঁড়াইছিল, ঠিক আছে না? এবং এইটার প্রতিবিম্বটা আমরা এইভাবে পাইছি, ঠিক আছে না? উল্টে গেছে না? মনে করো এইটা যদি তার মাথা হয় এবং এটা যদি পা হয়, তাহলে এবার উল্টে গিয়ে এই জায়গায় তার পা চলে আসছে এবং এই জায়গায় কি চলে আসছে, মাথা চলে আসছে, ঠিক আছে না? চিত্রটা কিন্তু আমাদের উল্টে গেছে, বোঝা গেছে? এইভাবে ছিল, এবার সে এইভাবে হয়ে উল্টে গেছে, বোঝা গেছে? এবং সবসময় মনে রাখবা, প্রতিবিম্বটা যদি আমার দর্পণের সামনের দিকে গঠিত হয় তাহলে সেটা হবে আমার বাস্তব প্রতিবিম্ব, বোঝা গেছে? এবং যদি দর্পণের পিছনে, মানে মনে করো এই অঞ্চলে এই জায়গাগুলোতে যদি গঠিত হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? প্রতিবিম্ব যদি কখনো দর্পণের সামনে গঠিত হয় তাহলে সেটাকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলবো, এবং যদি দর্পণের পেছনে এই অংশে গঠিত হয় তাহলে সেটাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলবো, বোঝা গেছে? আবার আরেকভাবে মনে রাখতে পারো, যে দিক দিয়ে আমার লক্ষ্যবস্তু আছে ঠিক ওই দিকেই যদি আমার মানে প্রতিবিম্ব থাকে তাহলে সেটা বাস্তব প্রতিবিম্ব হবে, এবং যে দিক দিয়ে আমার লক্ষ্যবস্তু আছে তার উল্টা দিক দিয়ে যদি বা তার অন্য পাশে যদি আমার প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা কি হবে বলতো, অবাস্তব প্রতিবিম্ব হবে, বোঝা গেছে? আচ্ছা, দুইভাবে মানে দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি দিয়ে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এই চিত্রে কি হয়েছে বলতো, এই চিত্রে আমার দেখো তো, দর্পণটা হচ্ছে কি আমার এইটা, ঠিক আছে না? এইটার সামনের অংশ, এই যে দেখো এই অংশটা হচ্ছে গিয়ে দর্পণের সামনের অংশ এবং এটা হচ্ছে গিয়ে তার পেছনের অংশ, বোঝা গেছে? এই যে দেখো, এই যে আমার দর্পণ, বোঝা গেছে? এই দর্পণের এই অঞ্চল যেটা, এটা হচ্ছে গিয়ে আমার সামনের অংশ এবং পাড়া লাগানো যে অংশটা, এটা হচ্ছে গিয়ে আমার দর্পণের পেছনের অংশ, বোঝা গেছে? তাহলে প্রতিবিম্বটা দেখো তো, এই যে দর্পণের সামনের অংশে তৈরি হয়েছে না, তাহলে আমার বাস্তব প্রতিবিম্ব, এবং যদি পেছনে তৈরি হতো তাহলে সেটা আমার অবাস্তব প্রতিবিম্ব হতো, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমার প্রকৃতিটা কেমন হয়েছে বলতো, বাস্তব হয়েছে, অবশ্যই আমার প্রতিবিম্বটা বাস্তব, এবং সে কি হয়েছে বলতো, প্রতিবিম্বটা আমার উল্টে গেছে, এই কারণে সেটা আমার বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব, বোঝা গেছে? আচ্ছা, তাহলে যখন পরীক্ষার চিত্র চাবে বা চিত্র আসবে, তাহলে তোমরা চিত্রটা আঁকার পর সুন্দর করে এই যে এই জিনিসগুলো ব্যাখ্যা করে লিখে দিবা, বোঝা গেছে? এই লাইনগুলো, এই তিনটা লাইন তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখে দিবা, চিত্র আঁকার পর এই তিনটা লাইন অবশ্যই লিখে দিবা। আচ্ছা, এটা গেল আমার প্রথম চিত্র, তাহলে চলো আমরা দ্বিতীয় চিত্রে চলে যাই এবার। আচ্ছা, আচ্ছা, এবার লক্ষ্যবস্তুকে কি করবো বলতো, বক্রতার কেন্দ্রে নিয়ে আসবো, ঠিক আছে? প্রথম লক্ষ্যবস্তুটা আমার কোন জায়গায় ছিল, প্রথম লক্ষ্যবস্তুটা আমার এই জায়গায় ছিল। খেয়াল করো, এই যে প্রথম যে লক্ষ্যবস্তুটা ছিল এটা আমার বক্রতার কেন্দ্রে, এই যে দেখো বক্রতার কেন্দ্রে বাইরে এই জায়গা ছিল, এবার এটাকে আমি কি করছি বলতো, বক্রতা কেন্দ্রে নিয়ে আসছি। আচ্ছা, এবার কি হবে বলতো, এবার ঠিক একই হবে, আগের মতোই তুমি কি করো, একটা আলোক রশ্মি, প্রথমে একটা আলোক রশ্মি তার মাথা থেকে, মানে আমার যে লক্ষ্যবস্তুটা আছে ওই লক্ষ্যবস্তুর মাথা থেকে তুমি দর্পণে ফেলো, বুঝে গেছি? এই যে দেখো আমি দর্পণে ফেললাম, একটু খেয়াল করো। আচ্ছা, দর্পণে ফেললাম, ঠিক আছে? তাহলে সে কি হবে মূলত, মেরুতে আঘাতের পর সেখান থেকে সে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে, বুঝা গেছে? আচ্ছা, ফোকাস দিয়ে কিন্তু সে এইভাবে চলে গেছে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের তিনটা নিয়ম শিখাইছিলাম প্রতিফলনের, ওই তিনটা নিয়মের মধ্যে যে কোনো দুইটা ইউজ করে তোমরা কিন্তু দুইটা লাইন আঁকবা বা দুইটা রশ্মি আঁকবা, এবং ওই দুইটা রশ্মির মাধ্যমে ওইগুলা যেখানে যে বিন্দুতে মিলিত হবে ওই জায়গায় আমার প্রতিবিম্বটা তৈরি হবে, বুঝা গেছে? তাহলে এটা আমার প্রথম রশ্মিটা আমি আঁকলাম, এটা মেরু মানে অক্ষের সমান্তরালে যাইয়া মেরুতে বাধা পাইয়া বা প্রতিফলিত হয়ে সেটা ফোকাস দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনটা আমি আঁকবো, দ্বিতীয়টা কিভাবে আঁকবো বলতো? আচ্ছা, দ্বিতীয়টা মনে করে এই যে আমার ফোকাস দিয়ে চলে গেছে, বুঝা গেছে? এবার আমার ফোকাস দিয়ে চলে গেছে, যাই এটা কি হবে, সেটা আমার অক্ষের সমান্তরালে, এই যে দেখো ফোকাস দিয়ে যে রশ্মিটা যায় সেটা কি করে বলতো, ফোকাসে প্রতিফলিত হয়ে আমার অক্ষের সমান্তরালে চলে যায়, দেখছি? এইভাবে সমান্তরালে চলে গেছে। আচ্ছা, এবং এরা যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে আমার কি তৈরি হবে বলতো, ওই বিন্দুতে আমার প্রতিবিম্বটা তৈরি হবে, বুঝা গেছে? তাহলে এই যে দেখো এই বিন্দুতে আমার প্রতিবিম্বটা তৈরি হবে। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, এবং এই প্রতিবিম্বটা আঁকার সময় একটু খেয়াল রাখবে, এই চিত্র আঁকতে গিয়ে অনেকেরই একটু প্রবলেম হয়, কারণ দেখা গেছে যে এই দুইটা বিন্দু মানে ঠিক জায়গায় মিলে না, ঠিক আছে? তাহলে মানে ঠিক জায়গায় মিলে না এবং যেরকম প্রতিবিম্ব তৈরি হবার কথা ওই রকম প্রতিবিম্ব আসলে তৈরি হয় না, ঠিক আছে? তো এইরকম প্রবলেম অনেকেরই হয়, তো এটা একটু খেয়াল করে চিত্রটা একটু আঁকবা, বুঝা গেছে? আচ্ছা, ওকে, আশা করি চিত্রটা তোমার বোঝা গেছে। তবে এই চিত্রের ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, মানে যেহেতু বললাম যে চিত্রটা অনেক সময় মানে পয়েন্টগুলো ঠিক করে মিলে না এবং একটু ঝামেলা সৃষ্টি করে, এবং এই চিত্র কিন্তু পরীক্ষা অনেকবার আসে, বুঝা গেছে? তাহলে এই চিত্র মানে এই সমস্যাটা সমাধানের জন্য তোমরা কি করবা বলো তো, তোমরা যে কাজটা করবা, প্রথমে এই যে ফোকাস পয়েন্টটা আছে না, ফোকাস পয়েন্টটাকে তোমরা মুছে দিবা, বুঝা গেছে? এই যে এবার মানে ফোকাস পয়েন্টটাকে তোমরা প্রথমে আঁকবা না, বুঝা গেছে? এই যে তোমরা প্রথমে ফোকাসের এই পয়েন্টটাকে তোমরা আঁকবা না, ঠিক আছে? এটাকে পরে তোমরা আঁকবা, ঠিক আছে? এটা প্রথমে মুছে দিবা। আচ্ছা, এরপর কি করবা বলো তো, এরপর এই যে মনে করো এই জায়গায় আমার লক্ষ্যবস্তুটা আছে,
আচ্ছা, তারপর বাকি চিত্রটা তুমি প্রথমে এঁকে ফেলবা। এই যে প্রথমে একবার লক্ষ্যবস্তু এবং ঠিক লক্ষ্যবস্তুর সমান করে এই যে দেখো এখান থেকে খেয়াল করো, প্রথমে যে আমি চিত্রটা আঁকছিলাম এখান থেকে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যেমন লক্ষ্যবস্তুটা যেটা আছে এবং এটার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে ওইটা মোটামুটি সমান, সেম দেখতে না? তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। আচ্ছা, এই যে দেখো এইটা মনে করো আমার লক্ষ্যবস্তু, বুঝা গেছে? এবং ঠিক প্রায় এটার সমান একই একই সমান আমার প্রতিবিম্বটা তৈরি হয়েছে, বুঝা গেছে? এই যে দেখো আমার লক্ষ্যবস্তু এবং মানে আমার প্রতিবিম্বটা দৈর্ঘ্য প্রায় সমান, ঠিক আছে? এবং মনে রাখবা যে বক্রতার কেন্দ্রে যদি আমি আমার লক্ষ্যবস্তুটাকে রাখি তাহলে সেটার প্রতিবিম্ব আমি লক্ষ্যবস্তু যতটুকু নিচ্ছি ততটুকুই হবে। আমার লক্ষ্যবস্তু যদি 5 সেন্টিমিটার হয় আমার প্রতিবিম্বটাও 5 সেন্টিমিটার হবে, লক্ষ্যবস্তু 10 সেন্টিমিটার হলে প্রতিবিম্বটা আমার 10 সেন্টিমিটার হবে, বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো এখানে তুমি যে মানে লক্ষ্যবস্তুটা নিছো ঠিক সেটা সমান করে এই যে দেখো একেবারে ঠিক সমান করে আচ্ছা, একটু দাঁড়াও। এই যে এই লক্ষ্যবস্তুটার একেবারে সমান করে তোমরা কি করবা, একটা প্রতিবিম্ব এঁকে ফেলবা প্রথমে। আচ্ছা, প্রতিবিম্বটা কি হবে বলো তো? যে জায়গায় লক্ষ্যবস্তু আঁকছো একেবারে তার নিচে, বাঁকা হয়ে গেছে, যে একেবারে তার নিচে, বুঝা গেছে? যে জায়গায় তোমরা লক্ষ্যবস্তুটা আঁকছো প্রতিবিম্বটা তার একেবারে নিচে এঁকে ফেলবা প্রথমে, এই দুইটা কাজ করে ফেলবা। আচ্ছা, তারপর কি করবা? তারপর তুমি তোমার লাইনগুলো এঁকে ফেলো। এই যে দেখো প্রথম লাইনটা এইভাবে গেছে, আচ্ছা এইভাবে গেছে, যাওয়ার পর সে এইভাবে একেবারে তুমি এটাকে মাথায় মিলাই ফেলবা, ঠিক আছে? তোমার তো ফোকাস পয়েন্টটা নাই, তুমি কি করবা, এই যে এটাকে এখান থেকে এনে ফোকাস দিয়ে যাই এটা মনে করে এইভাবে রাখবা, একেবারে মাথায় মিলাই দিবা। তারপর এখান থেকে আরেকটা বিন্দু তুমি পাঠাবা এই জায়গা থেকে, বুঝা গেছে? এই যে ঠিক আছে, তোমার টার্গেট থাকবে যে তোমার মানে মাথায় যাতে আগে মিলে যায়, বুঝা গেছে? এই যে দেখো মাথায় মিলে গেছে। বা তুমি আরেকটা কাজ করবা, এটা যখন আঁকবা তখন প্রথমে এই যে সমান্তরালের মানে রশ্মিটা আগে এঁকে ফেলবা। এই যে দেখো মনে করো এই পয়েন্ট থেকে এই যে এটার আগে সমান্তরাল রশ্মিটা এঁকে ফেলবা। আহ, আচ্ছা, তারপর তুমি এই যে দেখো এটা আঁকবা। আচ্ছা, এবার এরা মানে এই যে দুইটা বিন্দু যে জায়গায় মিলিত হয়েছে না ওই জায়গায় তুমি ফোকাসটা এঁকে ফেলবা, বুঝে গেছে? তারপর এই যে এই জায়গায় এইভাবে তুমি ফোকাসটা এঁকে ফেলবা, ঠিক আছে? তাহলে চিত্রটা তোমার পারফেক্ট হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না, বুঝে গেছে? তাহলে প্রথমে তোমরা এই যে রেখাগুলো এঁকে ফেলবা ফোকাসটা না দিয়ে, বুঝে গেছে? আচ্ছা, আশা করি বোঝা গেছে। তাহলে খেয়াল করো এই যে যখন বক্রতার কেন্দ্রে আমার যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে ওই প্রতিবিম্বের অবস্থান কোথায় বলতো? অবস্থান আমার বক্রতার কেন্দ্রে, ঠিক আছে? লক্ষ্যবস্তু আমার বক্রতার কেন্দ্রে ছিল, আমার প্রতিবিম্বটাও কিন্তু বক্রতার কেন্দ্রেই তৈরি হয়েছে, বুঝা গেছে? তাহলে অবস্থান হবে আমার বক্রতার কেন্দ্রে। আচ্ছা, তারপর দেখো আকৃতি কেমন হয়েছে বলতো? এই যে দেখো আকৃতিটা আমার লক্ষ্যবস্তুর সমান, ঠিক আছে না? আমি বলছিলাম যে যদি তুমি বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখো তাহলে সেটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটার প্রতিবিম্বটাও 5 সেন্টিমিটার হবে, 10 সেন্টিমিটার যদি আমার লক্ষ্যবস্তু হয় তাহলে প্রতিবিম্বটাও 10 সেন্টিমিটার হবে, বুঝা গেছে? মানে দুইটি আমার কি হবে বলতো? সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো মানে প্রতিবিম্বের আকৃতি হবে আমার লক্ষ্যবস্তুর সমান, বুঝা গেছে? এবং দেখো প্রতিবিম্বটা আমি বলছিলাম যে দর্পণের সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা হবে বাস্তব। তাহলে দেখো দর্পণের সামনে এই যে দেখো এই যে এইটা হচ্ছে কি আমার দর্পণ এবং এইটা সামনে সামনে এই জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার মানে অবশ্যই সেটা বাস্তব। এবং দেখো বাস্তব এবং সেটা উল্টে গেছে, প্রতিবিম্ব মানে লক্ষ্যবস্তুটা ছিল আমার এইভাবে এবং প্রতিবিম্বটা এইভাবে তৈরি হয়েছে, উল্টে তৈরি হয়েছে না? এই কারণে আমার প্রকৃতিটা হবে আমার বাস্তব এবং উল্টো। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। ওকে, তাহলে চলো এরপরে চিত্রে আমরা চলে যাই। আচ্ছা, এবার বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, ঠিক আছে? এবার দেখো লক্ষ্যবস্তুকে আমরা এই যে এইটা হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র এবং এটা আমার ফোকাস, এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় আমরা এবার মানে লক্ষ্যবস্তুকে স্থাপন করে এবার তার প্রতিবিম্বটা তৈরি করব। তাহলে দেখো মনে করো এই জায়গায় যে কোনো একটা জায়গায় তুমি এভাবে স্থাপন করতে পারো তোমার লক্ষ্যবস্তুটাকে, ঠিক আছে? এবার আমি তার প্রতিবিম্বটা তৈরি করব। এই যে দেখো প্রথমে আমি কি করলাম, সবগুলাতে একই কাজ করতেছি, ঠিক আছে? প্রথমে আমি অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আমি ফেললাম, ঠিক আছে? যেটা কি হবে বলতো? যেটা আমার অবশ্যই কোথায় মানে আমার মেরুতে মেরুতে যাই এটা প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হয়ে সেটা কোন বিন্দু দিয়ে চলে যাবে? আমার ফোকাস দিয়ে চলে যাবে, বুঝা গেছে? তারপর আরেকটা আমি পাঠালাম আরেকটা আমার রশ্মি, এই যে দেখো তারপরে রশ্মিটা আমি ফোকাস পয়েন্ট দিয়ে পাঠালাম, বুঝা গেছে? তাহলে ফোকাস পয়েন্ট দিয়ে সেটা যাইয়া সে কি করবে বলতো? মেরু দিয়ে চলে যাবে, মানে ফোকাস পয়েন্টে যাইয়া সেটা মেরু থেকে প্রতিফলিত হয়ে অক্ষের সমান্তরালে, এই যে দেখো অক্ষের সমান্তরালে এইভাবে চলে যাবে। আচ্ছা, তাহলে এরা দুইটা যে বিন্দুটাতে মিলিত হয়েছে ওই বিন্দুটাতে কি হবে বলতো? আমার প্রতিবিম্বটা তৈরি হবে, বুঝা গেছে? তাহলে দেখো এই যে এই পয়েন্টটাতে আমার প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে এই চিত্রটা, ঠিক আছে? তাহলে প্রথমে কি হয়েছে বলতো? প্রথমে এই লক্ষ্যবস্তু যেটা আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী একটা জায়গা ছিল, ঠিক আছে? এখান থেকে আমার আলোক রশ্মিটা গেছে এইভাবে মানে সমান্তরালে যেয়ে সেটা ফোকাস দিয়ে চলে গেছে। তারপর আরেকটা আলোক রশ্মি আমার ফোকাস দিয়ে যাইয়া সেটা
অক্ষের সমান্তরালে চলে গেছে, বুঝা গেছে? এবং একটা জিনিস আমি বলছিলাম যে যখন তুমি একটা আঁকবা তখন এই যে এই পাশ দিয়ে তুমি এইভাবে দুইটা দিয়ে দিবা, কারণ কি বলতো, এটা আমি বলছিলাম সব চিত্রের নিজ দায়িত্বে দিয়ে নিবা। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে এই যে এখান থেকে মানে পাদবিন্দু থেকে একটা রশ্মি সে যাবে, যে প্রতিফলিত হয়ে আবার ওই বিন্দু দিয়ে ফেরত চলে আসবে, ঠিক আছে? এটা সব চিত্রে তুমি মনে করে দিয়ে দিবা, পাদবিন্দু দিয়ে যাইয়ে সেটা আবার ফোকাস দিয়ে, সরি মানে পাদবিন্দু থেকে একটা রশ্মি যাইয়া আবার প্রতিফলিত হয়ে আবার ওই দিক দিয়ে ফেরত চলে আসে। আচ্ছা, এটা এই দুইটা তীর চিহ্ন তোমরা নিয়ম করে প্রত্যেকটা চিত্রে দিয়ে দিবা। আচ্ছা, আশা করি এই চিত্রটা বোঝা গেছে। আচ্ছা, এবার খেয়াল করো বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যে আমার লক্ষ্যবস্তুটা ছিল সেটা কোথায় তৈরি হয়েছে বলতো? সেটার প্রতিবিম্বটা তৈরি হয়েছে আমার এই যে দেখো বক্রতার কেন্দ্রের বাইরে তৈরি হয়েছে, ঠিক আছে না? এই কারণে আমরা আমাদের অবস্থান কি লিখছি বলতো? অবস্থান হবে আমার বক্রতার কেন্দ্রের বাইরে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে এটার আকৃতি কেমন হয়েছে বলতো? এই যে দেখো এটা ছিল আমার লক্ষ্যবস্তু, ঠিক আছে? এবং এটা আমার প্রতিবিম্ব, চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার প্রতিবিম্বটা কি হয়েছে বলতো? লক্ষ্যবস্তু চাইতে অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে না? এই কারণে আমরা কি লিখছি বলতো? বিবর্ধিত বা বড়, ঠিক আছে? এটা আকৃতি কি হবে? বিবর্ধিত বা বড়। বিবর্ধিত দিয়ে কি বোঝায় বলতো? বিবর্ধিত মানে হচ্ছে কি আমাদের বড়, ঠিক আছে? হয়তো এই শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে। খর্বিত মানে ছোট, বিবর্ধিত মানে হচ্ছে কি আমার বড়। আচ্ছা, এবং এটার প্রকৃতি কেমন হবে? যেহেতু দর্পণ, এই যে দেখো এটা দর্পণ, দর্পণের সামনে তৈরি হয়েছে না আমার প্রতিবিম্বটা? দর্পণের সামনে যদি আমার প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা আমার বাস্তব হবে। এবং অবশ্যই দেখো সেটা কি হয়েছে, আমার প্রতিবিম্বটা আমার কিন্তু উল্টে গেছে। এই যে দেখো এইরকম আমার লক্ষ্যবস্তু ছিল, প্রতিবিম্বটা কিন্তু আমার উল্টে গেছে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হবে আমার বাস্তব এবং উল্টো, বুঝা গেছে? দর্পণের সামনে হওয়ায় সেটা বাস্তব, এবং যেহেতু আমার প্রতিবিম্বটা উল্টে গেছে এখানে এটা উল্টো, বুঝা গেছে আশা করি? তাহলে চলো এর পরের চিত্রে আমরা চলে যাই। আচ্ছা, এবার আমি আমার লক্ষ্যবস্তুটাকে ফোকাস পয়েন্টে সেট করব, বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো করে ফেলি। এই যে দেখো এটা আমার ফোকাস পয়েন্ট। আচ্ছা, যে এই ফোকাস পয়েন্টে কি করলাম, আমি আমার লক্ষ্যবস্তুটাকে সেট করে ফেলাম। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটাতে কি হয়। আচ্ছা, প্রথমে আমার একটা আলোক রশ্মি কি হবে বলতো? একটা আলোক রশ্মি আমার ফোকাস মানে সরি ফোকাস দিয়ে বলতেছি, মানে অক্ষের সমান্তরালে চলে যাবে, বুঝা গেছে? অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি চলে যাবে এবং সেটা প্রতিফলিত হয়ে কি হবে বলতো? ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এই যে দেখো এটা এরকম ফোকাস পয়েন্ট দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার কি হবে বলতো? আরেকটা আলোক রশ্মি হয় আমরা এই যে দেখো কি করব বলতো? হয় আমরা মানে এই আমার বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাই, বা আরেকটা কি করে আমরা ফোকাস দিয়ে পাঠাই অক্ষের সমান্তরালে নিয়ে যাই, ঠিক আছে? বাট এখান থেকে তো ফোকাস দিয়ে কিভাবে পাঠাবো বলতো? এখান থেকে তো পাঠানোর কোনো সিস্টেম নাই, এই যে ফোকাস দিয়ে গেলে আলোক রশ্মিটা এইভাবে চলে যাবে, ঠিক আছে? বাট এখান থেকে আমার শর্ত ছিল এটা ফোকাস দিয়ে যাইয়া অক্ষের সমান্তরালে যাবে, বাট এখান থেকে এটা মানে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করব? এবার আমাদের আরেকটা শর্ত ছিল না যে একটা আলোক রশ্মি মানে কেন্দ্র দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে যাইয়া আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে চলে আসে, বুঝা গেছে? তাহলে এই যে দেখো এখান থেকে এই কাহিনীটা হবে। এখান থেকে একটা আলোক রশ্মি এই যে দেখো এই জায়গা থেকে একটা আলোক রশ্মি আসবে, এসে বক্রতা কেন্দ্রে পতিত হবে। আচ্ছা, তারপর ওই বক্রতা কেন্দ্র দিই, তারপর একটু খেয়াল করো, এটা কালারটা চেঞ্জ করে দিই। এই যে দেখো, আচ্ছা, একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে আসছে, আবার কি করবে বলতো? আবার ওই বরাবরই ফেরত চলে যাবে, ঠিক আছে? বক্রতা কেন্দ্র দিয়ে এসে আবার বক্রতার কেন্দ্র বরাবরই ফেরত চলে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এই যে দেখো এইভাবে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যেটা কাহিনীটা হয়েছে বা এইভাবে চিন্তা করতে পারো এটাকে তুমি। আচ্ছা, মনে করো এই যে দেখো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে আসছে, সেটা এসে এই যে তার মাথাটা দিয়ে এইভাবে গেছে, যাওয়ার পর সে কি হয়েছে বলতো? বক্রতা কেন্দ্র দিয়ে যেটা আসে ওইটা আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত চলে যায় না? তাহলে দেখো এই আলোক রশ্মিটা এইভাবে এসে আবার এইভাবে ঠিক আছে এই যে দেখো এইভাবে আবার চলে গেছে, বোঝা গেছে? আচ্ছা, এবার কি হবে বলতো? এই দুইটা আলোক রশ্মি কোনো জায়গায় মিলিত হয়েছে, কোনো জায়গায় মিলিত কিন্তু হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেটা হয় আর কি, তো এটা আসলে এই জায়গায় কোনো জায়গায় মিলিত হয় না, তা কিন্তু ধরা হয় যে এই দুইটা রশ্মি এইভাবে চলতে 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 একটা সময় অসীমে হয়তো কোনো জায়গায় গিয়ে মিলিত হবে, বাট কোন জায়গায় এক্স্যাক্টলি সে কোন জায়গায় মিলিত হবে সেটা আমরা জানি না, বুঝা গেছে? এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করো, এই অংশটা একটু চাপা হবে, যদিও হয়তো চিত্রটা আঁকা মানে এমনভাবে আঁকা হয়েছে যে সেটা বোঝা যাচ্ছে না, বাট এই অংশটা কি হবে বলতো? একটু চাপা হবে, বুঝা গেছে? এই যে দেখো, এইভাবে একটু চাপা হবে, ঠিক আছে? মানে এই যে এই অংশটা যতটুকু প্রশস্ত এর থেকে এটা একটু কম প্রশস্ত হয়, ঠিক আছে? এবং ধারণা করা হয় যে এটা এইভাবে চলতে 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 একটা সময় অসীমে গিয়ে এরা মিলিত হবে এবং প্রতিবিম্ব তৈরি করবে, বুঝা গেছে? বা কোন জায়গায় এরা ঠিক প্রতিবিম্বটা তৈরি করবে এটা কিন্তু মানে এখান থেকে বলা যায় না, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে খেয়াল করো। আচ্ছা, দেখো
দেখো প্রতিবিম্বটা কোন জায়গায় তৈরি হবে, আমি বলছি যে এইভাবে চলতে 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 হয়তো একসময় অসীমে গিয়ে এরা মিলিত হবে, তারপর সেখানে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, মানে অনেক দূর গিয়ে এরা মিলিত হবে। এই কারণে প্রতিবিম্বের অবস্থানটা হবে আমার কোন জায়গায় বলতো, অসীমে, ঠিক আছে। মানে নির্দিষ্ট কোনো জায়গায় আমরা ঠিকভাবে বলে দিতে পারবো না, ঠিক আছে। এখানে বলবো আমরা অসীমে কোনো জায়গায় হয়তো এরা মিলিত হবে এবং সেখানে প্রতিবিম্বটা তৈরি করবে। আচ্ছা, আকৃতি কেমন হবে বলতো, আকৃতি অসীমভাবে বিবর্ধিত, ঠিক আছে, মানে একটা মানে এই আলোক রশ্মির দ্বয় অনেক দূরে অসীমে গিয়ে মিলিত হবে এবং সেখানে যে প্রতিবিম্বটা তৈরি করবে সেটা অনেকটা মানে অনেক বড় হবে, ঠিক আছে, অনেক বড় হবে না অবশ্যই, সেটা এইভাবে অনেক দূর গিয়ে মিলিত হবে এবং যখন সেটাকে আমরা কি করবো বলতো, এরকম অক্ষের সাথে যখন আমরা প্রতিবিম্বটা তৈরি করবো সেটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝা গেছে। এই কারণে লেখা হয়েছে কি বলতো, অসীমভাবে বিবর্ধিত হবে, বুঝা গেছে। আচ্ছা, প্রকৃতির কথা যদি চিন্তা করি তাহলে এই যে দেখো দর্পণ এবং এটা সামনে, যেহেতু সামনে আমার প্রতিবিম্বটা তৈরি হবে এই কারণে এটা কি হবে বলতো, বাস্তব হবে এবং অবশ্যই সেটা উল্টে যাবে। এই যে এই পাশে ছিল আমার লক্ষ্যবস্তু, এটা এইভাবে উল্টাই আমার প্রতিবিম্বটা তৈরি করবে, ঠিক আছে না। তাহলে আমার মানে এটা প্রকৃতিটা হবে আমার বাস্তব এবং উল্টো, বুঝা গেছে। আচ্ছা, অনেক জায়গায় তোমরা এটাকে এইভাবে পাবা, অবাস্তব এবং সোজা এটাও পাবা। তাহলে তোমরা যে কোনো একটা খুশি দিতে পারবা, আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট, বুঝা গেছে। আচ্ছা, তাহলে চলো আমরা পরের চিত্রে চলে যাই এবার। আচ্ছা, এই চিত্রটা হচ্ছে আমার ফোকাস এবং মেরুর মধ্যে এবং এটা খুবই ইম্পর্টেন্ট চিত্র, এটা একটু খেয়াল করবা, মানে এটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। এবং এইটাই আমার, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যে চিত্রগুলো আঁকছি বা আঁকতেছি সেগুলো হচ্ছে গিয়ে আমার অবতল দর্পণের জন্য, ঠিক আছে, এবং এটি হচ্ছে আমার অবতল দর্পণের লাস্ট লাস্ট চিত্র এবং এটাই হচ্ছে গিয়ে অনেকটা ইম্পর্টেন্ট, বুঝা গেছে। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু যেটা ফোকাস এবং মেরুর মধ্যে, এই যে এটা আমার ফোকাস এবং এটা আমার মেরু, এদের মধ্যে আমার লক্ষ্যবস্তুটাকে আমি স্থাপন করছি। তাহলে এটার প্রথম আলোক রশ্মি যেটা দেখো, একটু খেয়াল করো। আচ্ছা, প্রথম আলোক রশ্মিটা আমার সমান্তরালে যাইয়া মেরুতে পতিত হবে এবং এখান থেকে কি হবে বলতো, এখান থেকে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আমার এই যে ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, এভাবে আমার ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে, বুঝে গেছে। আচ্ছা, এবার আমার ফোকাস পয়েন্ট দিয়ে তো নেওয়ার মানে কোনো ইয়ে নাই, এবার কি করবো আমরা, এবার একটা আলোক রশ্মিকে আমরা এই যে এইভাবে আমার বক্রতার কেন্দ্র থেকে পাঠাবো, ঠিক আছে, বক্রতার কেন্দ্র থেকে সেটা কি হবে বলতো, সেটা এইভাবে, আচ্ছা এই যে খেয়াল করো, বক্রতা কেন্দ্র থেকে সেটা সেটা যাবে এবং যাইয়া আবার ওই বরাবরই কি চলে আসবে, ফেরত চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারও কি হইতেছে দেখো, এবারও মানে আমার রশ্মি দুইটা কিন্তু কোনো জায়গায় মিলিত হচ্ছে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করবো বলতো, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা কিন্তু আমার মানে অনেকটা বেশি প্রশস্ত এবং এই অংশটা কি ন্যারো, ঠিক আছে। আগের চিত্রটাতে এটা উল্টো হয়েছিল, বাট এখানে চিত্রটাতে মানে এই দিক বরাবর যায় কিন্তু এরা কোনো সময় মানে মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। কেন বলতো মিলিত হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে কি এই অংশটা অনেক বেশি প্রশস্ত এবং যত দূর যাবে এটা এইভাবে প্রশস্তই হতে থাকবে, ঠিক আছে, এবং এরা কোনোদিন মিলিত হবে না। তাহলে এটা কি করা হয় বলতো, এটাকে এবার পেছনে বর্ধিত করা হয়। আচ্ছা, কিভাবে বর্ধিত করা হয় একটু খেয়াল করো। আচ্ছা, এই যে আমার ইয়েটা আছে না, অক্ষটাকে মনে করো আমি পেছন দিক দিয়ে একটু বর্ধিত করে দিই প্রথমে। আচ্ছা, একটু খেয়াল করো। আচ্ছা, এরকম মনে করো অক্ষটাকে আমি পিছনে একটু বর্ধিত করে ফেললাম। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে যে জিনিসটা হয়, এই যে এই রশ্মিগুলোকে কি করা হয়, এই যে এই যে দুইটা আমার আলোক রশ্মি পাইছি না, আচ্ছা এই আলোক রশ্মিগুলোকে একটু অন্য কালারে দিয়ে ফেলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে নীল কালার করে দিলাম। আচ্ছা, এই যে দেখো এটা কি হয়েছে বলতো, আচ্ছা এখানে যেটা হয়েছে, এই যে দেখো বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি গেছে, আবার যাইয়া যে দেখো যাইয়া সেটা মেরুতে বাধা পাইয়া বা মেরু থেকে প্রতিফলিত হয়ে আবার ওই বরাবর চলে গেছে, ঠিক আছে। বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি গেলে সেটা ওই বরাবরই আবার ফিরে আসে, এটা আমরা প্রথমেই আমরা জেনে আসছি। আচ্ছা, এবার কি করবা, এবার এই দুইটা রশ্মিকে আলোক রশ্মিটাকে তোমরা যদি পিছনে বর্ধিত করো, খেয়াল করো এই যে আলোক রশ্মিটাকে মনে করো এটাকে আমি এইভাবে পেছন দিক দিয়ে বর্ধিত করলাম, বুঝা গেছে। আচ্ছা, এই যে পেছনে এইভাবে আমি বর্ধিত করলাম এবং এই যে আরেকটা আলোক রশ্মি আছে না, এইটাকে আমি এইভাবে পেছনে বর্ধিত করলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করো, এবার দুইটা আলোক রশ্মি কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে না, মিলিত হয়েছে না, হ্যাঁ, এবার কিন্তু একটা জায়গাতে গিয়ে এরা মিলিত হয়েছে এবং এই যে জায়গা, এই জায়গাতেই আসলে তাদের প্রতিবিম্বটা, এই জায়গাতেই তাদের প্রতিবিম্বটা তৈরি হবে, বোঝা গেছে। এবং যখন চিত্র আঁকবা তখন একটু খেয়াল করবা, যেহেতু এইগুলো আমার মানে এই যে দেখো দর্পণের, এটা হচ্ছে আমার দর্পণ, ঠিক আছে না, এই যে দেখো এই অংশটা কি, এটা হচ্ছে আমার দর্পণ, ঠিক আছে। এবং প্রতিবিম্বটা যেহেতু দর্পণের পিছনে, তার মানে দর্পণের পেছনে কিন্তু মানে বাস্তব কোনো আলোক রশ্মি যায় না, ঠিক আছে। এবং এটা কি হয়, অবাস্তব আলোক রশ্মি হয়, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করি বলতো, জোর করে টেনে হিচড়ে মনে করো নিয়ে এটাকে আমরা মিলাই, ঠিক আছে না, এইভাবে আমরা এই যে মনে করো এইভাবে আমরা এটাকে মনে করি যে এই বরাবর কোনো একটা আলোক রশ্মি আসতেছে এবং এই বরাবর এই বরাবর এরা কি হইতেছে, এইভাবে 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 যাইয়া এরা কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং ওই মিলিত বিন্দুতে কি তৈরি হইতেছে, প্রতিবিম্ব তৈরি হইতেছে, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব কোনো উদাহরণ না, বুঝা গেছে, তোমরা বুঝতেই পারতেছো। এই যে এই প্রতিবিম্বটা কি হয়েছে বলতো, এই যে এখান থেকে এটা আমার দর্পণের সামনের অংশ এবং এখানে প্রতিবিম্বটা কিন্তু দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে,
তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো যে এটা কি, এটা আমার একটা অবাস্তব জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই অবাস্তব জিনিসের কারণে এটাকে ডটেড লাইন দিয়ে এভাবে বোঝানো হয়, বুঝা গেছে? এই যে ডটেড লাইন দিয়ে এটা এই কারণেই বোঝানো হয়, ঠিক আছে, কারণ এটা আমার অবাস্তব, বুঝা গেছে? এই যে দেখো, এই আলোক রশ্মিটাকে এইভাবে পিছনের দিকে বর্ধিত করা হয় এইভাবে, ঠিক আছে। এই দুইটা আলোক রশ্মিটাকে এইভাবে পিছনের দিকে বর্ধিত করে কোনো একটা জায়গায় মিলিত হইতেছে বলে মনে করা হয়, এবং ওই জায়গাতেই তাদের প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, এটা ধারণা করা হয়, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, মনে রাখবা এই চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক জায়গায় কিন্তু এই চিত্রটা আসছে, খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং দেখো, খেয়াল করো, এখান থেকে আকৃতি প্রকৃতিটা আমরা একটু শিখে ফেলি। আচ্ছা, এই যে দেখো, এখানে দর্পণের অবস্থান কোথায়, মানে আমার প্রতিবিম্বের অবস্থান কোথায় বলতো? দর্পণের পিছনে, ঠিক আছে না? এই যে দেখো, এটা হচ্ছে আমার দর্পণের সামনের অংশ, এই যে এটা হচ্ছে আমার দর্পণের সামনের অংশ, এবং প্রতিবিম্ব কিন্তু তার পেছনে তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে আমার অবস্থান হবে প্রতিবিম্বের মানে দর্পণের পেছনে। আচ্ছা, এটা অবশ্যই বিবর্ধিত হবে, দেখতেই পাচ্ছ যে এটা কি হয়েছে, বিবর্ধিত বা বড় হয়ে গেছে, ঠিক আছে না? এই যে দেখো, আমার এটা হচ্ছে আমার মানে লক্ষ্যবস্তু, এবং এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, সেটা অনেকটাই বড়, এই কারণে এটা বিবর্ধিত বা বড়, এবং এটা অবশ্যই অবাস্তব হবে। কারণ কি বলতো? এই যে দেখো, দর্পণ, এটা হচ্ছে আমার দর্পণের সামনের অংশ, এবং প্রতিবিম্বটা দর্পণের পেছনে তৈরি হয়েছে, পেছনে তৈরি হলে সেটা অবাস্তব হয়, এবং এটা অবশ্যই সোজা। এই যে দেখো, মানে লক্ষ্যবস্তুটা আমার এইভাবে ছিল, প্রতিবিম্বটা আমার এইভাবে তৈরি হয়েছে, মানে একই দিকে তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে আমার প্রতিবিম্বটা সোজা হবে, বোঝা গেছে? এবং এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা মানে এতক্ষণ পর্যন্ত আমরা শিখছি যে অবতল দর্পণে মানে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। এবং অবতল দর্পণে আমরা যতগুলো প্রতিবিম্ব শিখছি, এর মধ্যে একটাই প্রতিবিম্ব আছে যে এটা কি হয় বলতো? অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবাস্তব যদি বলে যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব কখন তৈরি হবে, তখন তুমি বলবা যে এটা যখন ফোকাস এবং মেরুর মধ্যে একটা লক্ষ্যবস্তু রাখা হবে, তখন সেটার প্রতিবিম্বটা কি হবে বলতো? অবাস্তব প্রতিবিম্ব হবে, বুঝা গেছে? এর মধ্যে দিয়ে আমার মানে আমাদের অবতল দর্পণের সকল চিত্র কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। আর একটা চিত্র মাত্র আছে, এবং সেটা উত্তল দর্পণে, ঠিক আছে। উত্তল দর্পণে একটি চিত্র আছে, এটি এবার আমরা শিখবো। আচ্ছা, তাহলে চলো শুরু করে দেই। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এটা এঁকে ফেলি আগে, মানে প্রধান অক্ষ। ওকে, আচ্ছা, এই যে দেখো, এটা আমাদের প্রধান অক্ষ, আমরা এঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু আমার দর্পণের সামনের অংশ কোনটা এবার বলো তো? এই যে দেখো, যে অংশটাতে পাড়া লাগানো, ওইটা হচ্ছে আমার দর্পণের পেছনের অংশ, এটা হচ্ছে আমার পেছনের অংশ দর্পণে, বুঝা গেছে? আচ্ছা, এবং সামনের অংশ হচ্ছে আমার এই অঞ্চলটা, বুঝা গেছে? এই অঞ্চলটা আমার সামনের অঞ্চল, আশা করি বুঝা গেছে। আচ্ছা, তাহলে দেখো, এই যে এই জায়গায় এই পয়েন্টটা হচ্ছে আমার ফোকাস পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এবং এটা হচ্ছে আমার মেরু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফোকাস এফ, এবং এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র সি, বুঝা গেছে? আচ্ছা, এই যে মনে করো, এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার আমার লক্ষ্যবস্তু, ঠিক আছে। এই যে লক্ষ্যবস্তুটাকে আমি এই জায়গায় এঁকে ফেললাম। আচ্ছা, এই যে এটা আমার লক্ষ্যবস্তু, যেটা আমার প্রতিবিম্ব তৈরি করতে হবে। তাহলে মনে করো, প্রথমে আমার লক্ষ্যবস্তু থেকে কি হবে? লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি আমার অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। এবং অক্ষের সমান্তরালে যাওয়া আলোক রশ্মিটা আমার কি কোন বিন্দু দিয়ে চলে যায় বলতো? ফোকাস দিয়ে চলে যায়। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে এখান থেকে সেটা দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে যাবে। বাট ফোকাসটা খেয়াল করো, ফোকাসটা আমার কোন জায়গায় আছে বলতো? ফোকাসটা আমার এই যে এই জায়গায় আছে, ঠিক আছে। এবং প্রতিফলনের শর্ত কি বলতো? প্রতিফলনের শর্ত হচ্ছে কি, আমার যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা যাবে, প্রতিফলনের পর আবার ওই মাধ্যমে ফেরত চলে আসতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তো মনে করো, এক মাধ্যম থেকে আলোক রশ্মি যায় আবার অন্য মাধ্যমে প্রতিফলিত হবে, সেটা কিন্তু মানে কখনো সম্ভব না। তাহলে ফোকাস পয়েন্টটা কিন্তু আমার উল্টা দিক দিয়ে আছে, তার মানে প্রতিফলনের পর এই যে আলোক রশ্মিটা এইভাবে চলে যাবে এই ফোকাস দিয়ে, এটা কিন্তু কখনো সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় বলতো? এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, প্রতিফলনের পর তো আলোক রশ্মি এই ফোকাস দিয়ে যেতে পারবে না, এই যে দেখো, এই ফোকাস বিন্দু দিয়ে সে যেতে পারবে না, কিন্তু তাহলে তখন সে কি করে? তখন সে এমনভাবে চলে যায়, এমনভাবে সে চলে যায় যেন মনে হয় সে ফোকাস দিয়ে আসতেছে, ঠিক আছে। সে কিন্তু আসলে ফোকাস দিয়ে আসে না, বাট এমনভাবে সে চলে যায় প্রতিফলিত হয়ে, যেন মনে হয় সে ফোকাস দিয়েই আসতেছে, বুঝে গেছে? এই যে এইভাবে সে এটা চলে যায়। এবং যেহেতু এটা অবাস্তব ঘটনা, এই কারণে কি হয় বলতো? এটাকে এইভাবে ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। কিভাবে ডটেড লাইন দিয়ে প্রকাশ করবা? এই যে এইভাবে তোমরা একটু একটু করে এই জিনিসটা মুছে দিবা। খেয়াল করো, চিত্রটা আঁকার পর তোমরা কি করবা? একটু একটু করে একটু একটু করে এই জায়গাটা মুছে দেবা, ঠিক আছে। তাহলে একটা ডটেড লাইন সৃষ্টি হয়ে যাবে, বুঝা গেছে? এবং মনে হবে যে আলোক রশ্মিটা কি হচ্ছে বলতো? ফোকাস দিয়ে আসতেছে, বুঝা গেছে? তাহলে একটা পেলাম আমরা। আরেকটা কি করবো? আরেকটা আমরা জানি না। আরেকটা আমরা জানি কি বলতো? জানি যে মানে যদি সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যায় একটা আলোক রশ্মি, তাহলে সেটা আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত চলে আসে। বাট এখান থেকে বক্রতা কেন্দ্র তো এই জায়গায় আছে, তাহলে সেটা এই জায়গা দিয়ে কিভাবে আসবে? কারণ তো সেটা উল্টা দিকে আছে, বুঝা গেছে? তাহলে এখান থেকেও সেম ঘটনাটাই ঘটে, এমনভাবে আলোক রশ্মিটা চলে যায় যেন মনে হয় সে বক্রতা কেন্দ্র দিয়ে আসতেছে, বুঝা গেছে? যে এইভাবে এইভাবে সে মনে হয় যেন বক্রতা কেন্দ্র দিয়ে আসতেছে, আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত চলে গেছে, বুঝা গেছে? তাহলে এই চিত্রটাকে তুমি এইভাবে আঁকবা, যে এখান থেকে আলোক রশ্মিটা ফেলে এই যে এই জায়গায়। আচ্ছা,
তারপর কি করবা, ঠিক আগের মতোই এমনভাবে মনে করো এটা এমনভাবে আসতেছে যেন বক্রতা কেন্দ্র দিয়ে এসে আবার বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে, বুঝে গেছে? তারপর তুমি আগের মতো এই যে দেখো দর্পণের পেছনের অংশটাতে লাইনগুলোকে এইভাবে একটু একটু করে কেটে ডটেড লাইন বানাই দিবা, বুঝা গেছে আশা করি। আচ্ছা, একটু, আচ্ছা, তাহলে যে বিন্দুতে এই যে দেখো যে জায়গাগুলোতে এই যে দেখো নিচের অংশটা মুছে গেছে। আচ্ছা, এই যে এই অংশ। আচ্ছা, তাহলে যে জায়গাতে আমার কি হবে বলতো, যে জায়গাতে আমার এই যে এই দুইটা মিলিত হবে না, সেই জায়গাতে আমার কি হবে, সেই জায়গাতে আমার এই যে এইভাবে এইভাবে আমার প্রতিবিম্বটা তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, আশা করি বোঝা গেছে। আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, ঠিক আছে? প্রতিবিম্বটা যেহেতু দর্পণের পেছন তৈরি হয়েছে তাহলে অবস্থানটা হবে আমার দর্পণের পেছনে। আচ্ছা, লক্ষ্যবস্তুটা থেকে আমার প্রতিবিম্বের আকৃতিটা কি হচ্ছে বলতো, অনেকটা ছোট হচ্ছে না? এই কারণে প্রতিবিম্বের আকৃতিটা কি হবে বলতো, খর্বিত বা ছোট, বুঝা গেছে? আচ্ছা, এবং দেখো এই যে আমার লক্ষ্যবস্তু এবং এইটার উল্টা দিক দিয়ে আমার প্রতিবিম্বটা তৈরি হয়েছে, যে কারণে এটা হবে অবাস্তব। এবং দেখো অবাস্তব জিনিসটা কি হয় বলতো, সবসময় সোজা হয়, ঠিক আছে? তাহলে এই যে দেখো এটা হবে আমার অবাস্তব এবং সোজা, বুঝা গেছে? আচ্ছা, যখন আমার বাস্তব চিত্র হবে, বাস্তব চিত্রগুলো সবসময় উল্টা হয় এবং অবাস্তবগুলো সবসময় সোজা হয়, এটা মনে রাখে দেবা, ঠিক আছে? বাস্তবগুলো উল্টা, অবাস্তবগুলো সোজা হয়। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই ছিল। এই চ্যাপ্টারে এই চিত্রগুলোই ছিল, এই চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবা, সবগুলা চিত্র ভালো করে প্র্যাকটিস করবা। বিশেষ করে অবতল দর্পণে যে অবাস্তব প্রতিবিম্বটা ছিল, এই যে দেখো অবতল দর্পণে এই যে এই চিত্রটা, অবাস্তব প্রতিবিম্বের চিত্রটা, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। তারপর আরেকটা চিত্র যেটা, এই যে দেখো ফোকাসের যে চিত্রটা, মানে ফোকাস পয়েন্টে থাকলে কি হয় বলতো, এই যে মানে দুইটা আমার মানে যে লক্ষ্যবস্তু এবং আমার প্রতিবিম্ব দুইটার আকৃতি বা দৈর্ঘ্যটা কি হয় বলতো, সেম হয়, ঠিক আছে? লক্ষ্যবস্তু এবং এর দৈর্ঘ্য আমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা সেম হয়, ঠিক আছে? এই যে দেখো এটা, ঠিক আছে? লক্ষ্যবস্তু এবং আমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা সেম হয়, এইটা একটু ভালো করে প্র্যাকটিস করবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই ছিল। তো আশা করি যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইউজফুল লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। এবং কি করবা বলো তো, দা সার্কেলে ফেসবুক পেজটাকে ফলো করে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তাহলে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।